আসসালামু আলাইকুম। আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষার দ্বিতীয় দশনের বার বিজিএস এর প্রশ্ন পড়ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 21 নং প্রশ্ন দেখে আইন পাঠ থেকে আমরা দেখার চেষ্টা করি যে বার বিজিএস এর কি প্রশ্নগুলো আসছে সে বিষয়গুলো আমরা বলার চেষ্টা করব। দেখেন, কোনো পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য বা আইন বলে প্রদত্ত ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসাবে গণ্য হবে। এটা বার কাউন্সিল 2023 আসছে। তো দেখেন, আইন বলে বাধ্য বলতে কি বোঝায়? দণ্ডবিধি 1860-এর 76 ধারায় বলা আছে, আইন বলে বাধ্য এবং সরল বিশ্বাসে সম্পাদিত কার্য ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি তার বিরুদ্ধে আনীত ফৌজদারি অভিযোগ এর বিরুদ্ধে এই মর্মে প্রতিরক্ষা দাবি করতে পারে যে তিনি কার্যটি আইন বলে বাধ্য হয়ে সরল বিশ্বাসে সম্পাদন করেছেন। এই কারণে কার্যটি কোনো ফৌজদারি দায় সৃষ্টি করবে না। কারণ এখানে কিছু শর্ত আছে। দেখেন, যিনি কার্যটি করতে আইন বলে বাধ্য মর্মে সরল বিশ্বাসে বিশ্বাস করে, ঘটনাগত ভুলের কারণে তিনি অনুরূপ সরল বিশ্বাসে করেছে এবং তিনি আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে কার্যটি সম্পাদন করেছে। উপরে উল্লেখিত পারিপার্শ্বিকতা উক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত ফৌজদারি অভিযোগের বিরুদ্ধে প্রতিরক্ষা দাবি করতে পারবে যে তার কর্তৃক সম্পাদিত কার্যটি কোনো অপরাধ সৃষ্টি করেনি। যেমন পুলিশ আবুলকে বাবুল মনে করে পুলিশ আবুলকে বাবুল মনে করে সরল বিশ্বাসে বাবুলকে গ্রেফতার করে। এখানে ঘটনাগত ভুল এবং এটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এখানে পুলিশ গ্রেফতার করতে আইন বলে বাধ্য, কিন্তু ঘটনাগত ভুলের কারণে সরল বিশ্বাসে আবুলকে বাবুল মনে করে বাবুলকে গ্রেফতার করেছে, এই কারণে পুলিশ কোনো অপরাধ করেনি। আমরা আরেকটা দেখি বিষয় দেখি, যেমন আইন বলে প্রদত্ত কোনটা। যে দণ্ডবিধি 1860-এর 79 ধারায় আইন বলে প্রদত্ত সরল বিশ্বাসে সম্পাদিত কার্য ফৌজদারির দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। কোন ব্যক্তি তার বিরুদ্ধে আনীত ফৌজদারি অভিযোগের বিরুদ্ধে এই মর্মে প্রতিরক্ষা দাবি করতে পারবে না তিনি কার্যটি আইন বলে প্রদত্ত হয়ে সরল বিশ্বাসে সম্পাদন করেছে এবং এই কারণে কার্যটি কোনো ফৌজদারি দায় সৃষ্টি করেনি। এখানে কিছু শর্ত হলো, যিনি আইন বলে সমর্থিত হয়ে কার্যটি করেছে এবং যিনি আইনগত ভুলের কারণে নিজেকে আইন বলে সমর্থিত মর্মে বিশ্বাস করে অনুরূপ কার্যটি করেছে। এটা হইতে পারে, আমরা যদি উদাহরণ দিই, দেখেন আবুল আহ জাহিদকে দেখেছে এমন একটি কার্য সম্পাদন করতে আবুলের নিকট খুন বলে মনে হয়। আইন কোনো খুনিকে গ্রেপ্তার করার জন্য যে সকল ক্ষমতা কোনো ব্যক্তিকে দিয়েছে, আবুল সরল বিষয়ে তার নিজস্ব বিবেচনায় কোনো উক্ত ক্ষমতা প্রয়োগ করে জাহিদকে গ্রেপ্তার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করার জন্য জাহিদকে গ্রেপ্তার করে। আবুল কোনো অপরাধ করেনি। এই ক্ষেত্রে আমরা অনেকগুলো উদাহরণ এখানে দিতে পারি, আমরা আর ওইদিকে গেলাম না। আহ আইন বলে সমর্থিত, ধরেন হিরু আলম একটা অভিনয় করছে, ছবিতে অভিনয় করছে। এখন হিরু আলম আহ কাউকে মারতেছে। এখন এটা আইনে এটাকে সমর্থন করে যে এটা একটা অপরাধ, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসলে তারা অভিনয় করছিল। তাকে যদি কোনো পুলিশ গ্রেপ্তারও করে, কোনো ব্যক্তি যদি তাকে থানায় সোপর্দ করে সরল বিশ্বাসে না বুঝে আইনের সমর্থনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে অপরাধ হবে না। বিষয়টি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। এরপরের প্রশ্ন আমরা দেখি। দেখেন, বিচারকের কাজ দুর্ঘটনা ক্ষতির আশঙ্কাযুক্ত কাজ কখন ও কোন অবস্থায় অপরাধ নয়। 23 আসছে 16 বিজিএস পরীক্ষা, বিচারকের কাজ যে ক্ষেত্রে অপরাধ হবে না 77-এ বলা আছে। বলতেছে, বিচারক বিচারিক কার্য সম্পাদন কালে এমন কার্যটি করে এবং আইনে প্রদত্ত ক্ষমতা বলে কার্যটি সম্পাদন করে, এমন ক্ষমতা আইন দ্বারা তাকে দেওয়া হয়েছে বলে সরল বিশ্বাসে বিশ্বাস করে। যেমন বিচারক আইনি ভুল পাঠ করে মনে করে যে কোনো একটি বিষয় তার এখতিয়ারাধীন, এই বিশ্বাসে সে একটি আদেশ প্রদান করে, উক্ত আদেশের জন্য সে দায়ী হবে না। এরপর দেখেন, দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত কোনো কার্য অপরাধ হবে না। এই যে দুর্ঘটনার বিষয়টা বলা আছে, আমরা
80-তে অ্যাক্সিডেন্ট, এই যে দুর্ঘটনা, এক্স কোনো অপরাধ হবে না, দণ্ডবিধি 80 দ্বারা। বৈধ কাজ করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা বা অপরাধ, এটা অপরাধ নয়, 80 ধারা অনুসারে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কার্যটি দুর্ঘটনাজনিত দুর্ভাগ্যক্রমে যদি হয়, কোনো প্রকার অপরাধমূলক অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত অভিযুক্ত অপরাধটি করে, কার্যটি যথাযথ যত্ন এবং সতর্কতা অবলম্বন করে করা হয়েছে এবং কার্যটি আইনত হয়েছে এবং আইনগত পদ্ধতি ও পন্থায় কার্যটি হয়েছে। আমরা এখানে কুঠারের উদাহরণটা দেখতে পারি। সে যথেষ্ট যথেষ্ট সতর্কতা এবং অবলম্বনে সেটা আহ কুঠার দিয়ে গাছ কাটতেছিল। পরক্ষণে তার কুঠারের হাতা ছুটে গিয়ে যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। এরপর হলো ক্ষতির আশঙ্কা যুক্ত কাজ অপরাধ হবে না। 81-তে বলতেছে যে কি, 81-তে বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোটখাটো ক্ষতি করা যাবে, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না। আপনারা বিষয়টা নিশ্চয়ই জানেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। সেটা হচ্ছে, দৈনিক সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশের ক্রমে জনতার উপর গুলি চালান, এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। এখানে এক্স কোনো ফৌজদারি দায় নেই, কারণ সে 76 ধারা অনুসারে এক্স কোনো ফৌজদারি অপরাধ করে নাই। 76 ধারা অনুসারে সরল বিশ্বাসে নিজেকে কাজটি করতে আইন বলে বাধ্য বলে বিশ্বাস করে সংগঠিত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। যেহেতু ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশক্রমে জনতার উপর গুলি চালাতে এক্স বাধ্য, সেহেতু এমন কাজ 73 ধারা অনুসারে ফৌজদারি দায়ের সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত, তার কোনো অপরাধ হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে এক্স সৈনিক ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আইনানুগ আদেশ ক্রমে উনি গুলিটা চালিয়েছিল। বিজিএস পরীক্ষা 2022-এ আসছে, গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী প্রশ্ন দেখেন, নিম্ন বর্ণিত কাজগুলো কি অপরাধ? কোনো বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা ইতিমধ্যে আমরা দেখে গেছি 80-তে। সরল বিশ্বাসে জ্ঞাপন করা, আইন ধারা করতে বাধ্য কোনো ব্যক্তি বা তথ্যগত ভুলের কারণে নিজেই আইন ধারা করতে বাধ্য মর্মে বিশ্বাসকারী কোনো ব্যক্তি কর্তৃক কাজ। আইন বলে সঠিক কোনো ব্যক্তি বা তথ্যের ভুলের কারণে নিজের আইনও বলে সঠিক মর্মে বিশ্বাসকারী কৃত কাজ। তাইলে কোনো কাজ, কোনো বৈধ কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনা হয়, 80-তে বলা আছে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে হলো সরল বিশ্বাসে, 93-তে বলতেছে যে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ হবে না। এরপরে হলো আইন ধারা বাধ্য হয়ে কোনো কাজ করলে, 76 ধারাতে বলা আছে, সেটাও কোনো অপরাধ হবে না। এবং আইন বলে বা তথ্যের ভুলের কারণে 79 সমর্থিত যেটা, সেটাও কোনো অপরাধ হবে না। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এর পরবর্তী আমরা একটা প্রশ্ন দেখি, এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, 15 বিজিএস পরীক্ষায় আসছে। যেমন এক্স কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মাথা উড়ে যায় এবং এর পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে নিহত করে। এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতা কোনো অভাব ছিল না। এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। এই যে 80-তে অ্যাক্সিডেন্ট, এই বিষয়টা বিশ্লেষণ করলেই আশা করছি হয়ে যাবে আর কি, আপনারা পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা বার কাউন্সিল 2021-এ আসছে। দেখেন, এক্স একজন চোর, পুলিশ হেফাজত থেকে সে পলায়ন করে। পুলিশ কর্মকর্তা কে ওয়াই এক্স কে থামানোর জন্য তার প্রতি গুলি ছুড়েন। জেটের গায়ে লাগে, জেট মারা যায়। পুলিশ কর্মকর্তা ওয়াই কোনো অপরাধ করেছে কি? এর সমর্থনে যুক্তি, জেটকে হত্যা করে পুলিশ কর্মকর্তা কোনো অপরাধ করেনি। পুলিশ কর্মকর্তা কর্তৃক জেটকে গুলি করে হত্যা দণ্ডবিধির 80 দ্বারা উক্ত পুলিশ কর্মকর্তাকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দিয়েছে। কেমন? ট্যাক্সের কোনো অপরাধ হবে না। দণ্ডবিধি 80 দ্বারা অনুসারে বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা কোনো অপরাধ না। 80 দ্বারা অনুসারে কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কাজটি দুর্ভাগ্যজনক ভাবে হয়, কোনো প্রকার অপরাধমূলক অভিপ্রায় জ্ঞান ব্যতীত অপরাধটি করে এবং যত্ন সহকারে যদি হয়। যেহেতু এক্স সতর্কতা অবলম্বনে জেটকে নিহত করার কোনো প্রকার অভিপ্রায় বা জ্ঞান ব্যতীত হয়েছে, দুর্ঘটনা জড়িত, এই কারণে এটা কোনো অপরাধ হবে না।
এরপরে আমরা 27 নং প্রশ্নটা একটু দেখি। কত বছর বয়সী ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য হয় না? আইনানুগ বিধান রয়েছে, এর ব্যতিক্রম আছে কি? বিষয়টা আমরা 82 এবং 83 ধারা দেখলে 82 ধারাতে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কার্যে অপরাধ হয় না, 83-তে 9 বছরের অধিক কিন্তু 12 বছরের কম। তবে এখানে কি করতে হবে আপনার হলো আহ আহ, একদম ওই যে পরিপক্কতার বিষয়টা আসতে হবে। বোধশক্তি যথেষ্ট বোধশক্তি সম্পূর্ণ না হলে অপরাধটা হবে না, এবং বোধশক্তি সম্পূর্ণ হলে অপরাধ হবে, সেই বিষয়টাই এখানে বলা আছে। এর পরবর্তীতে আমরা চলে যাই। জেট ব্যথার কষ্ট নিয়ে একজন সার্জনের নিকট এলো, যিনি অস্ত্রোপচারের ফলে জেটের মৃত্যু হতে পারে জেনেও জেটের মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে জেটের মঙ্গলার্থে অস্ত্রোপচার করে। উক্ত অস্ত্রোপচারের পর জেট মারা যায়, সার্জনকে দায়ী করা যাবে কি? না, আমরা এটা 88 ধারাতে দেখেছি এবং 92 ধারাতে বিষয়গুলো আছে। একটা হলো সম্মতি নিয়ে 88 ধারাতে, আর সম্মতি ছাড়া হচ্ছে 92 ধারাতে। দুইটাই যদি মঙ্গলার্থে সরল বিশ্বাসে কাজ করলে কোনো অপরাধ হবে না। আশা করছি আপনারা এই সেকশন গুলো খুব ভালোভাবে পড়েছেন। 88 92 একসাথে পড়বে। এরপরে আবারও দেখেন, একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে বাঁচবে না। একথা শোনার পর রোগীটি মানসিক আঘাতে মারা যায়। ডাক্তার জানতেন যে এই কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে। এক্ষেত্রে ডাক্তার কোনো অপরাধ হবে কি? পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করব, আলোচনা করব। না, অপরাধ হবে না। এটা 93 ধারাতে তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, জেনারেল এক্সেপশনের মধ্যে পড়বে। সে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ হয় না। এরপরে দেখেন, এক্স প্রহত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে ডাকাতি করে। এক্ষেত্রে এক্স আহ, মানে মার খাওয়ার ভয়ে হুমকিতে ডাকাত দলে অংশগ্রহণ করে। এই যে তার সাধারণ ব্যতিক্রম আশ্রয় লাভের অধিকারী হবে কিনা, জেনারেল এক্সেপশনে পড়বে কিনা, সেই বিষয়টাই বলা আছে না। আমরা 94 দেখছি কয়টা জিনিস, যদি এরকম যদি কোনো হুমকি বা ভীতির ফলে সে রাষ্ট্রবিরোধী কাজ করতে পারবে না, সে কাউকে খুন করতে পারবে না, এবং ডাকাত দলেও সে যোগ দিতে পারবে না, সে আশ্রয় লাভের অধিকারী হবে না, কারণ এই বিষয়গুলো এখানে আছে। এরপরের চ্যাপ্টার আমরা দেখি প্রাইভেট ডিফেন্সের বিষয়গুলো। আত্মরক্ষার অধিকার 96-106 বিষয়গুলো বলা আছে। বলতেছে আত্মরক্ষার অধিকার, রাইট টু প্রাইভেট ডিফেন্স বলতে কি বোঝায়? এটা বার কাউন্সিল পরীক্ষাতেও আসছে। আত্মরক্ষার অধিকার অর্থ হলো বেআইনি আক্রমণ থেকে কোনো ব্যক্তি শরীর ও সম্পত্তি রক্ষার্থে কোনো যুক্তিযুক্ত কার্য বা পদক্ষেপ গ্রহণ করায় অধিকার আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। কোনো অপরাধ থেকে নিজের এবং একই সাথে অন্য সম্পদ, শরীর বা সম্পত্তি রক্ষা কোনো কার্য বা পদক্ষেপ গ্রহণ করার অধিকারও আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। আত্মরক্ষার অধিকার আইনি স্বীকৃত এমন একটি অধিকার যা প্রয়োগে সাধিত কোনো যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হয় না। দণ্ডবিধি 96 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কোনো কর্ম করলে তা অপরাধ বলে গণ্য হবে না। কিছু বাধা নিষেধ সাপেক্ষে আইনে প্রত্যেক ব্যক্তিকে অবৈধ আক্রমণ হতে তার নিজের শরীর ও সম্পত্তি অথবা অন্য ব্যক্তির শরীর এবং সম্পত্তি রক্ষার অধিকার দিয়েছে। আত্মরক্ষার অধিকার মানুষের একটা অন্তর্নিহিত অধিকার, কিন্তু এই অধিকারের মাত্রা আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রত্যেক ব্যক্তির প্রথম দায়িত্ব হলো তার নিজের শরীর ও সম্পত্তি রক্ষা করা। তো যথাযথভাবে বলতে গেলে দণ্ডবিধির অধীন আত্মরক্ষার অধিকার সম্পূর্ণরূপে একটা প্রতিরোধমূলক কারণে এমন ব্যক্তি বা পক্ষকে দেওয়া হয়েছে যা অন্য কোনো ব্যক্তি বা পক্ষ কর্তৃক আক্রমণের শিকার হয়েছে বা শিকার হওয়ার সম্ভাবনা আছে, যেন সে এমন আক্রমণ প্রতিহত করতে পারে, এবং প্রতিহত করতে গিয়ে যদি কোনো অপরাধ হয়ে যায় সেটা যেন ফৌজদারি দায় সৃষ্টি না করে, সেই বিষয়টাই এখানে বলা আছে। এর পরবর্তীতে প্রশ্ন আমরা একটু দেখি, আত্মরক্ষার অধিকার প্রয়োগে কতদূর পর্যন্ত এটা বিস্তৃত এবং কোনো ব্যক্তির শরীর সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত এবং সবিস্তার আলোচনা করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা কাউন্সিল পরীক্ষা 2012-2021 আসছে। আত্মরক্ষার অধিকারের
বিস্তৃতি বা পরিধি এটা কতদূর পর্যন্ত? যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, আত্মরক্ষার অধিকার কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা 99 ধারার অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 99 ধারাটা আপনারা একটু মনে রাখবেন। এই ধারায় বলা হয়েছে আত্মরক্ষার অধিকারের উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকারের কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষেত্রে যে ক্ষতি করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে জখম বা আঘাত করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। অর্থাৎ আত্মরক্ষার অধিকার শুধুমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে বা আত্মসুরক্ষার জন্য প্রয়োগ করতে হবে। এটা কখনো শাস্তিমূলক প্রতিহিংসা বশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। অন্যদিকে 100 ধারায় অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায় এবং 101 ধারা অনুসারে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষেত্র পর্যন্ত প্রয়োগ করা যায়। একইভাবে 103 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ঘটানো পর্যন্ত প্রয়োগ করা যায়। 104 ধারা অনুসারে সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার অধিকার মৃত্যু ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এখানে আমরা একটু একটা ডিএলআর দেখি আর বনাম এলওএ 1628 আইনিস্ট পিসি 327। এখানে বলতেছে যে একজন চাকর তার মালিকের প্রাঙ্গণ হতে কাঠ চুরি করেছে এমন একজন বালককে দেখে ফেলে, অতঃপর তাকে ঘোড়ার লেজে বেঁধে আঘাত করে। ঘোড়াটি দৌড় দিচ্ছিল এবং বালকটিকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। পরে বালকটি কাঁধ ভেঙে গিয়ে মৃত্যুবরণ করে। আত্মরক্ষার অধিকার প্রয়োগে চাকর প্রয়োজনের অধিক বল প্রয়োগ করেছে মর্মে আদালত সিদ্ধান্ত গ্রহণ করে এই কারণে তাকে খুনের দণ্ডে দণ্ডিত করে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, দি রাইট অফ সেলফ ডিফেন্স ক্যান নট বিং এ ডিফেন্সিভ রাইট বি pleaded or availed availed ex as pretext for vindictive vindictive তারপরে হলো aggressive or retributive purpose of offense। দি পেনাল কোডের 1860-এর বিধান অনুযায়ী ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা উল্লেখে আলোচনা করো। কি বলতেছে? 2024 আসছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা। আত্মরক্ষার অধিকার একটি প্রতিরক্ষামূলক অধিকার হওয়ায় অপরাধের প্রতিশোধমূলক, আক্রমণাত্মক বা প্রতিশোধমূলক উদ্দেশ্য অজুহাত হিসেবে আবেদন করা বা নেওয়া যায় না। যতদূর পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা 99 ধারার দ্বিতীয় অংশে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকার কোনো ক্ষেত্রেই বিস্তৃত হবে না। অর্থাৎ যে ক্ষতি করা হয়েছে বা করার চেষ্টা করা হয়েছে তার আনুপাতিক হারে জখম বা আঘাত করতে হবে। আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি করা যাবে না। আত্মরক্ষার অধিকার শুধুমাত্র আত্মরক্ষার ক্ষেত্রে বা আত্মসুরক্ষার জন্য প্রয়োগ করতে হবে। এটা কখনো শাস্তিমূলক প্রতিহিংসা বশত বা শাস্তি স্বরূপ প্রয়োগ করা যাবে না। আমরা একটু আগে একটা ডিএলআর একটা মামলার কথা বলছিলাম, সেই মামলাটাই এটা একটু ব্যাখ্যা করে দিবেন, হয়ে যাবে। এরপরে হলো পরের প্রশ্নটা দেখি, আত্মরক্ষার অধিকার প্রয়োগে নিজ সম্পত্তি রক্ষার্থে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো সমর্থনযোগ্য? আশা করি বুঝতে পেরেছেন। আমরা সম্পত্তি রক্ষার্থে আমরা যে বিষয়টা দেখেছি এটা হলো আত্মরক্ষা নিজ সম্পত্তি রক্ষার্থে যে বিষয়টা এটা হলো শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার একসাথে বলা হচ্ছে 6টি ক্ষেত্রে, এটা আপনারা জানেন। এবং সম্পত্তি রক্ষার্থে 103-এ বলা আছে 4টি ক্ষেত্রে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার কিছু নয়, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। এরপরে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজেই অপরাধ নয়। 96 ধারায় বিধান ব্যতিক্রম প্রয়োগের সীমাগুলো উল্লেখ করে। ব্যক্তিগত আত্মরক্ষার
প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কিন্তু কোনো কাজে অপরাধ নয়, 96 দ্বারা যে এটার ব্যতিক্রম সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে। এখন 96 দ্বারায় যে উল্লেখিত কথাগুলো তো আছে, কিন্তু 99 আপনাকে মাথায় রাখতে হবে। 99-তে বলতেছে সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই। সরকারি কর্মকর্তার নির্দেশে সম্পাদিত কোনো কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নাই, অথবা সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ ছিল কিন্তু উনি ওই সুযোগ গ্রহণ করে নাই, তাহলে আত্মরক্ষার অধিকার নাই। আত্মরক্ষার জন্য প্রয়োজনের তুলনায় বেশি ক্ষতি সাধনের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই। সরকারি কর্মকর্তার কর্মের ক্ষেত্রে এই যে বিষয়গুলো আপনার 99 ধারাটা বুঝতে হবে। পরাধিকার বলে সরল বিশ্বাসে করে থাকে কাজটি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা যুক্তিযুক্তভাবে সৃষ্টি না করে সেক্ষেত্রে করা যাবে। এখানে একটা ডিএলআর আছে, কেশোরাম বনাম দিল্লি প্রশাসন 4 SCC 509। মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তা সরল বিশ্বাসের দায়িত্ব পালনকালে মিল্ক ট্যাক্স আদায় করার উদ্দেশ্যে একটা মহিষ জব্দ করছিল। জব্দ করার পূর্বে নোটিশ প্রদানের বাধ্যবাধকতা প্রতিপালন হয়নি। সিদ্ধান্ত হয় যে এই ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দাবি করা মহিষের মালিক উক্ত কর্মকর্তাকে জখম করতে পারে না, এবং সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলেও সেটা করা যাবে না। এই হলো বিষয়। আর যতটুকু প্রয়োজন এর বেশি অধিক ক্ষতি করা যাবে না। আমরা এর আগেও এই ডিএলআরটা দেখেছি, এটা একটু দেখে নিবেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখি। এ জনতা কর্তৃক আক্রান্ত হন এবং জনতা তাকে হত্যা করার উদ্যোগ নেন। জনতার মধ্যে কয়েকজন শিশু ছিলেন। গুলি চালিয়ে একজন শিশু মারা যায়। এখন এর কি করা হবে এখানে? এখানে আসলে 106 ধারার গল্প হয়েছে, সে তার দেওয়ালে পিঠ থেকে গেছে। সে চাইলে এক্ষেত্রে সে নিজের আত্মরক্ষার জন্য এই যে শিশুদেরকে গুলি করলেও কোনো অপরাধ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটা গুলি ছুড়ে। ওয়াই এর গুলি গায়ে লাগে। পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছুড়ে ওয়াই মারা যায়। বর্ণিত ঘটনা এক্স এর আত্মরক্ষার সুবিধা পাবে কি বার কাউন্সিল 2021 আসছে। এখন এক্স আত্মরক্ষার সংক্রান্ত সুবিধা, এক্স আত্মরক্ষার অধিকার ছিল প্রথম গুলি ছোড়া পর্যন্ত, কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় গুলি ছুড়ে প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ওয়াইকে হত্যা করেছে। এক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না। ওয়াই এর চাপাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষার্থে এক্স প্রথম গুলি ছুড়ে তা পরবর্তী এক্স কে আক্রমণ হতে রক্ষার্থে ওয়াই কে নিবৃত করার জন্য যথেষ্ট ছিল। প্রথম গুলির আঘাতে প্রাপ্তির পর ওয়াই এক্স কে চাপাতে দিয়ে নতুন করে আক্রমণ করতে যদি উদ্যোগ গ্রহণ করেনি, এই কারণে দ্বিতীয় গুলি ছোড়া যুক্তিযুক্ত কারণ নাই। এক্স এখানে আত্মরক্ষার অধিকার ছিল। কোন এক্স যেহেতু প্রয়োজনের তুলনায় অধিক করেছে, ওয়াই কে হত্যা করেছে, 300 দ্বারা দ্বিতীয় অংশের ব্যতিক্রম 2 অনুসারে খুন বলে গণ্য। এখানে নিন্দনীয় নরহত্যার জন্য সে দণ্ডিত হবে। এবং 99 দ্বারা বলা হয়েছে আত্মরক্ষার উদ্দেশ্যে যতটুকু আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক ক্ষতি পর্যন্ত আত্মরক্ষার অধিকারের কোনো বিস্তৃতি হবে না। এটা একটা বিষয় রাখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই অ্যাবেটমেন্ট, অপসহায়তা। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখেন অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়? অপরাধের প্ররোচনা। অ্যাবেটমেন্ট বলতে কি বোঝায়? প্রশ্ন আসছে বারবার, বার কাউন্সিলও আসছে। অপরাধ সংগঠনের সহায়তা বলতে আপনি কি বুঝেন? প্রশ্ন আসছে। অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তার অর্থ 107 দ্বারা অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তার সংজ্ঞা দেওয়া হয়েছে। অপসহায়তা বা অ্যাবেটমেন্ট অর্থ কোনো ব্যক্তিকে কোনো অপরাধ সংগঠনে উৎসাহিত করা, পরচিত করা, সহায়তা করা, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সে উৎসাহিত করছে, পরচিত করছে, সহায়তা করছে। তাহলে 107 দ্বারা বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো কার্য অপরাধ করার অপসহায়তা হচ্ছে অ্যাবেটমেন্ট।
এবং কোনো ব্যক্তিকে তার কাজ করার জন্য প্ররোচনা করেছে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে এবং ইচ্ছাকৃতভাবে সহায়তা করেছে। এখানে মনে রাখবেন সিআই দিয়ে ইনস্টিগেট করেছে, কনস্পাইরেসি করেছে, এইড করেছে, সাহায্য করেছে কোনো কাজ করতে বা করার জন্য। এরপর অপরাধের সহায়তাকারী কে, অ্যাবেটর কে বা দুষ্কর্মের সহায়তাকারী কে? অপরাধের সহায়তাকারী 108 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে, যে ব্যক্তি অপরাধ সংগঠনের প্ররোচনা করে, সহায়তা করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, তিনি অপসহায়তাকারী, অ্যাবেটর নামে পরিচিত। 108 ধারা অনুসারে কোনো ব্যক্তি অপরাধের সহায়তা করেছে মর্মে গণ্য হবে যখন অপরাধী সংগঠনে উনি সহায়তা করেছে, এমন কোনো কার্য সংগঠনের সহায়তা করেছে যা অপরাধ হিসাবে অপরাধ হবে যদি আইন বলে অপরাধ সংগঠনে সক্ষম কোনো ব্যক্তি দ্বারা কার্যটি করা হয়। সুতরাং অপরাধের সহায়তাকারী হল অপরাধ সংগঠনের প্ররোচনাকারী, ষড়যন্ত্রকারী ও স্বেচ্ছায় সহায়তাকারী। এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি। দি পেনাল কোড 1860 অধীন অপরাধের সহায়তা সম্পর্কিত আইন ব্যাখ্যা করুন। ঠিক আছে, 2018-তে আসছে। তাহলে 107-এর গল্পটা আমরা জানি। সে যদি প্ররোচনা দেয় অথবা ষড়যন্ত্রে অংশগ্রহণ করে অথবা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি সাহায্য করে, তাহলে সেটা হয়ে যাবে সহায়তা। 108-এ বলতেছে যে করবে এই কাজগুলো সে হচ্ছে অ্যাবেটর। হ্যাঁ, বা এখানে মৌলিক কিছু বিধান আছে, কিছু উপাদান আছে। উপাদানগুলো কি হচ্ছে? যে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা করা হয়েছে তা সংগঠিত হোক বা না হোক, প্ররোচনা প্রমাণিত বা অপসহায়তাকারী দোষী হয়। 108-এ 2-এ বলা আছে। এরপরে হলো এমন এমন একটি এমনকি যে ব্যক্তিকে অপরাধটি করতে পরাজিত করা হয়েছে যদি উক্ত কাজ করতে অস্বীকার করে তবুও সে অ্যাবেটমেন্টের জন্য দায়ী হবে। এবং যে ব্যক্তি অপরাধটা পরাজিত করা হয় সে অপরাধ করতে যোগ্য কি যোগ্য না সেটা বিষয় নয়, এক্ষেত্রেও সে দোষী সাব্যস্ত হবে। এবং অপরাধের সহায়তা অপরাধ হওয়ায় প্ররোচনা অপরাধ রূপে গণ্য হবে। অর্থাৎ অপরাধের সহায়তা যেটা বলা হয়, একজন আরেকজনকে সহায়তা করলে বিষয়টা। 5 নম্বরে বলতেছে যে কেউ কারোর চিনাও লাগবে না, না চিনলেও এই ক্ষেত্রে উনি অ্যাবেটর হিসেবে গণ্য হবে। এই যে অপরাধের সহায়তা শাস্তি সংক্রান্ত বিধানগুলো বলা আছে 109 থেকে 117 পর্যন্ত আলোচনা করা হয়েছে। আশা করছি শাস্তিগুলো আপনারা খুব ভালোভাবে জানেন, এগুলো একটু দেখে নিবেন, জায়গাটা গুরুত্বপূর্ণ। এরপরে অপরাধের সহায়তা বলতে আপনি কি বুঝেন? কোন ধারায় অপরাধ সংগঠনে সহায়তার জন্য শাস্তির বিধান আছে? অপরাধ সংগঠনের সহায়তার জন্য আইনে কি পরিমাণ শাস্তির বিধান আছে? বার কাউন্সিল পরীক্ষাতে আসছে। আমরা বুঝে গেছি অপরাধের সহায়তার অর্থটা কি, আমরা ইতিমধ্যে জানি, এবং পৃথক শাস্তিযোগ্য অপরাধ কিনা। এক্ষেত্রে অ্যাবেটমেন্ট কোনো পৃথক শাস্তিযোগ্য অপরাধ না। অ্যাবেটমেন্ট একটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু দণ্ডবিধিতে এমন কোন জন্য পৃথক শাস্তির বিধান করা হয়নি। শুধুমাত্র দণ্ডবিধির 305, 306 আত্মহত্যার প্ররোচনা বা অ্যাবেটমেন্টের জন্য শাস্তির বিধান করা হয়েছে। দণ্ডবিধি কোথাও বলা হয়নি অ্যাবেটমেন্টের জন্য শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, এরকম কোনো কিছু বলা হয়নি। এরপরে দণ্ডবিধি। সুতরাং অ্যাবেটমেন্ট কোনো সুকান্ত অপরাধ না। অপরাধের সাথে অ্যাবেটমেন্টকে শাস্তিযোগ্য করা হয়েছে। কি অপরাধ করতে অ্যাবেটমেন্ট করা হয়েছে সেই অপরাধের জন্য আপনার নির্ধারিত শাস্তি অ্যাবেটমেন্টের শাস্তি হবে, যদি না অ্যাবেটমেন্টের জন্য কোনো পৃথক শাস্তির ব্যবস্থা থাকে। অপরাধের সহায়তার শাস্তি নির্ধারণ সংক্রান্ত বিধান। যদি অপসহায়তার কার্যটি সংঘটিত হয় কিন্তু এমন সহায়তার শাস্তি সংক্রান্ত কোনো বিধান নেই, সেক্ষেত্রে অপরাধ করার জন্য অপসহায়তা করা হয়েছে, সে অপরাধের জন্য নির্ধারিত শাস্তিতে অপসহায়তাকারী দণ্ডিত হবে। 109, যেমন খুনি অপসহায়তার ক্ষেত্রে অপসহায়তাকারী খুনের দণ্ডে দণ্ডিত হবে, কারণ খুনি অপসহায়তা সংক্রান্ত কোনো পৃথক শাস্তির বিধান নাই। অন্যদিকে শিশুকে আত্মহত্যার প্ররোচনা 305-এ বলা হয়েছে, এখানে অপরাধ সহায়তাকারী 305 ধারায় আত্মহত্যার প্ররোচনার জন্য পৃথক শাস্তির বিধান আছে। আর যে এখানে যে বিধানগুলো আছে 110, 111, এই বিষয়গুলো একটু দেখবেন। 112
যেমন যে ব্যক্তি অপরাধ সংগঠনে প্ররোচনা করা হয়েছে সে যদি অপসহায়তাকারী অভিপ্রায় বা জ্ঞান অপেক্ষা ভিন্ন অভিপ্রায় জ্ঞান সহকারে অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে অপসহায়তাকারী এমন ভাবে শাস্তি পাবে যেন উক্ত ব্যক্তি অপসহায়তাকারী অভিপ্রায় বা জ্ঞান অনুসারে অপরাধটি করেছে 110-এ বলা আছে। অর্থাৎ সে যে অপরাধটা সংগঠনের জন্য প্ররোচনা দিয়েছে সেই ক্ষেত্রে যদি আপনার একটু আরো গুরুতর করে ফেলে সেই বিষয়টাই এখানে গণ্য হবে। যেমন আমরা ধরতে পারি, যেমন ক কে প্ররোচনা দেয় যে সে যেন গ কে থাপ্পড় মারে, কিন্তু খ কে মারাত্মক ভাবে জখম করে, এই ক্ষেত্রে ক অপরাধের সহায়তাকারী হিসেবে মারাত্মক জখমের শাস্তি পাবে। এর পরবর্তীতে আমরা দেখি 110-এর সাথে আপনারা অবশ্যই 112টা পড়বেন। 112তে কি বলতেছে, এই যে অপসহায়তাকৃত কাজ ভিন্ন কোনো কাজ, অপসহায়িত কাজের অতিরিক্ত হিসেবে যদি কোনো কার্য সংঘটিত হয় সেক্ষেত্রে অপসহায়তাকারী এমন প্রত্যেক কার্যের জন্য দণ্ডিত হবেন। 12তে কি বলা আছে, যে প্রথম অপরাধ সম্পূর্ণ করতে গিয়ে যদি দ্বিতীয় অপরাধটি করা হয়েছে এরকম হইলে হবে। যেমন করিম আপনার খাদিজাকে প্ররোচনা দেয় যে আপনার গণেশের বাসা থেকে জোর করে কিছু বস্তু নিয়ে আসে। এখন খাদিজা তা আনতে গেলে গণেশ বাধা দেয়, তখন খাদিজা গণেশকে মারাত্মকভাবে জখম করে ওই বস্তুটি নিয়ে আসে। এই ক্ষেত্রে উক্ত বস্তু আনার সাথে গণেশকে মারাত্মকভাবে জখম করা সম্পর্কিত, তাই করিম প্ররোচনা হিসাবে উভয় অপরাধের জন্য দায়ী হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 110 এবং 112 আপনারা একসাথে পড়বেন। তাহলে প্রথমটা হলো আপনি বলছেন থাপ্পড় দেওয়ার জন্য, দিয়ে দিয়েছে মারাত্মক জখম, তাহলে আপনিও অপসহায়তাকারী হিসেবে গণ্য হবেন। 12তে বলতেছে কোন একটা বস্তু আনতে গেলে আসলে সেখানে যে আরো মারামারি হবে সেটাই স্বাভাবিক, তাইলে দুটো একসাথে পড়বেন। এরপরে হচ্ছে হলো 11তে কি বলতেছে, 11তে বলতেছে যে আপনার অপসহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারীর দায়। এখন ভিন্ন কোনো যদি কেউ কাজ করে 111তে, অপসহায়িত কাজ হতে যদি ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে অপসহায়তাকারী ভিন্ন কাজ ও অপরাধের জন্য শাস্তি পাবে। সেটা সম্ভাব্য ফলাফল একটা বিষয় আছে, ভিন্ন কাজ করলে ভিন্ন শাস্তি পাবে। তবে সে যদি জানে যে সম্ভাব্য ফল যদি এরকম হয়, এরকম ঘটনার জন্য আপনার এরকম হইতে পারে। যেমন কাউকে যদি সে বিষ মিশানোর জন্য বলে, সে নির্দিষ্ট লোকটা মারা না গিয়ে যদি অন্য কোনো লোক মারা যায়, তো সেক্ষেত্রে তো এটা তো সে জানতো এটা সম্ভাব্য ফল, তাইলে সেটা অপরাধ হবে। এবং 111-র সাথে আপনারা 113টা মিলাই ফেলবেন। এখানে অ্যাবেটর অবগত যদি থাকে যে এই ঘটনার জন্য এটাই হবে, তাহলে সেটাও সেম ওনার একই অপরাধে সংযুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন যে গণেশকে গুরুতর জখম করার জন্য করিম খাদিজাকে পরাজিত করে। এখন খাদিজা উক্ত পরাজয়ের ফলে গণেশকে গুরুতর জখম করে, যার ফলে সে মারা যায়। এরকম জখম করতে গেলে মারা যাবে, এটাই স্বাভাবিক। আশা করছি 111 এবং 113 একসাথে পড়ার চেষ্টা করবে। মোটামুটি তাহলে এই বিষয়গুলো একটু দেখবেন, স্বাস্থ্যের বিষয়গুলো 115-16 একসাথে পড়বেন। 115-তে 7 বছর, আঘাত করলে 14 বছর। 116-তে আরো কম আছে, অর্থাৎ আহ, বলতেছে যে অপরাধের জন্য বর্ণিত সর্বোচ্চ কারাবাসের 1/4 আর অপরাধের প্ররোচনা যদি সরকারি কর্মকর্তা হন তাহলে উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ কারাবাসের হাফ পর্যন্ত শাস্তি পেতে পারে। এটা হলো সহায়তাকর অপরাধ অনুষ্ঠিত না হওয়ার ক্ষেত্রে যে শাস্তিটা হবে যদি অপরাধটি অনুষ্ঠিত না হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো একটু দেখে নিবেন শাস্তিগুলো। এর পরবর্তীতে আমরা দেখি যে কাজের জন্য সহায়তা বা প্ররোচনা দেওয়া হয়েছে সেই কাজ অনুষ্ঠিত না হয়ে অন্য কোনো কাজ অনুষ্ঠিত হলে তাহলে প্ররোচনার দায় কি হবে।
আর আমাদের ক্লাসে এই অ্যাবেটমেন্ট নিয়ে আরো সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। আপনি কার সাথে কোনগুলো মিলিয়ে পড়বেন? আমরা বলছি যে 110 এবং 112 একসাথে পড়ার জন্য, 111 113 একসাথে পড়ার জন্য, 109 এবং 114 একসাথে পড়ার জন্য, 115 এবং 116 একসাথে পড়ার জন্য, এবং 118 এবং 120, পরবর্তীতে 119 একসাথে পড়ার জন্য, লাস্টে এসে 117 পড়বেন। তাহলে মোটামুটি হয়ে গেল। আশা করছি এইভাবে মিলিয়ে পড়লে আপনারা পারবেন। এখন আমরা একটু দেখি অপসহায়তাকৃত কাজ হতে ভিন্ন কোনো কাজ ক্ষেত্রে অপসহায়তাকারী দায়। এই যে 100 ভিন্ন কোনো কাজ, 111তে বলতেছে ভিন্ন কোনো যদি উনি কাজ করে ফেলে, তাইলে যদি সে চুরি করে ফেলে সেক্ষেত্রে তো অপসহায়তাকারী শাস্তি পাবে না। ভিন্ন কাজ সম্পাদন করলে আদার্সওয়াইজ সেম শাস্তিটাই পাবে। যে চুরির কথা বলছে এখানে, চুরিটা ক্ষেত্রে সে বেটর দায়ী থাকবে না, এটা আলাদা একটা বিষয়। এরপর হলো কোনো অপরাধে পড়াশোনাকারী ব্যক্তি অপরাধী সংঘটিত না হলে শাস্তি পেতে পারে কি? অপরাধটি সংঘটিত না হলে পড়াশোনাকারী শাস্তি পেতে পারে কি সেটা আমরা দেখেন। এখানে কি বলা আছে? অপসহায়তা অপরাধ সংঘটিত না হলে, শাস্তির বিধান না থাকলে সেক্ষেত্রে অপসহায়তাকারীর শাস্তি 115-116 দ্বারা প্রযোজ্য হবে। 115-116 ধারার মধ্যে পার্থক্য হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড নিয়ে কোনো অপরাধের অপসহায়তা করা হয়েছে কিন্তু অপরাধটি হয়নি, এবং 115 ধারার অপসহায়কৃত শাস্তি নির্ধারিত হবে। অন্যদিকে কারাবাস বা শাস্তিযোগ্য অপরাধের অপসহায়তা করা হয়েছে, এটা অপরাধটি হয়নি, এটা 16 ধারায় অপরাধ হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এক্ষেত্রে হলো 7 বছর, আর যদি কোনো আঘাত দেওয়া হয় তাহলে 14 বছর পর্যন্ত হইতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 16তে বলা আছে আহ, যে ক্ষেত্রে সর্বোচ্চ কারাবাসে 4/1, আর যদি সেটা যদি সরকারি কোনো কর্মচারী হয় সেক্ষেত্রে হার, অপরাধটি অনুষ্ঠিত না হলেও। এর দুষ্কর্মের সহায়তা বা প্ররোচিত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে পার্থক্যটা কি? দুষ্কর্মের সহায়তা বা পরাজিত করা অপরাধমূলক ষড়যন্ত্রের মধ্যে যে পার্থক্যগুলো সেটা হচ্ছে, অপসহায়তার অর্থ হলো কোনো অপরাধ সংগঠনের সহায়তা করা, পরাজিত করা বা ষড়যন্ত্রে অংশগ্রহণ করা। অন্যদিকে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্মতি হলো অপরাধমূলক ষড়যন্ত্র। 107 ধারা অনুসারে প্ররোচনা, ষড়যন্ত্র বা সহায়তার মাধ্যমে অপসহায়তা হতে পারে। অন্যদিকে 120-ক ধারা অনুসারে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে সম্মতির মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র হতে পারে। 107 ধারায় দ্বিতীয় অনুচ্ছেদে ষড়যন্ত্রের মাধ্যমে দুষ্কর্মের সহায়তা সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে 120-ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র বিধান আলোচনা করা হয়েছে। ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংঘটিত হলে শুধুমাত্র সেক্ষেত্রে 107 ধারা এবং দ্বিতীয় দফা প্রয়োগ করা যাবে, কিন্তু যদি শুধুমাত্র অপরাধ সংগঠন করা হবে ষড়যন্ত্র বা সম্মতি করা হলে, ষড়যন্ত্র অনুসারে অপরাধটি সংঘটিত না হলে সেক্ষেত্রে 120-ক ধারা প্রযোজ্য হবে। তবে এই ক্ষেত্রে সম্মতির পাশাপাশি অপরাধ সংগঠন অভিপ্রায়ে কোনো না কোনো কার্য সম্মতিভুক্ত অবশ্যই থাকবে। এরপর হলো অপরাধমূলক ষড়যন্ত্র অপরাধের পরিধি। 107 ধারা দ্বিতীয় দফায় উল্লেখিত ষড়যন্ত্রের মাধ্যমে অপসহায়তার অপেক্ষা ব্যাপক। ষড়যন্ত্রের ক্ষেত্রে অপসহায়তার অবদান থাকতে পারে, কিন্তু ষড়যন্ত্র বা অপসহায়তার অপেক্ষা অধিক কিছু। 107 বা 109 চার্জ গঠন করে কোনো ব্যক্তিকে অপসহায়তার জন্য দণ্ডিত করা যায় না। কোনো মূল অপরাধের সাথে 109 ধারা চার্জ গঠন করে এবং অপসহায়তাকারী শাস্তি প্রদান করা যেতে পারে। এক্ষেত্রে 302, 109 ধারা চার্জ গঠন করে খুনের সহায়তার জন্য কোনো অপসহায়তাকারী দণ্ডিত করা যেতে পারে। অন্যদিকে 120-ক ধারার সাথে অন্য কোনো ধারা যুক্ত করে চার্জ গঠন করে অপরিহার্য না কারণ 120-ক ধারার অপরাধমূলক ষড়যন্ত্র 120-খ ধারায় শাস্তিযোগ্য হয়। অপরাধমূলক ষড়যন্ত্র ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য হতে হবে 2 জন, এবং এক্ষেত্রে সর্বনিম্ন 2 জনকে দণ্ডিত করা যায়। যেখানে অপসহায়তার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 1 জনকে দণ্ডিত করা যায়, এক্ষেত্রে মূল অপরাধীর শাস্তির উপর অপসহায়তাকারী শাস্তি নির্ভর করে।
এর পরবর্তীতে আমরা প্রশ্ন দেখি, এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্যদানের জন্য পরিচিত করে। উক্ত প্ররোচনার ফলে ওয়াই অপরাধটি সংগঠন করে, এক্স কোন অপরাধে দোষী হবেন, শাস্তি কি? মিথ্যা সাক্ষ্যদানের প্ররোচনায় এক্স দায়ী হবে, ওয়াই অনুরূপ শাস্তি দণ্ডিত হবে। কারণ মিথ্যা সাক্ষ্যদানের জন্য ওয়াই যেরূপ শাস্তি পাবে, মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্ররোচনার জন্য এক্স অনুরূপ শাস্তি পাবে। ১০৯ ধারার বিচারিক কার্যক্রম মিথ্যা সাক্ষ্য প্রদানের প্ররোচনার জন্য অর্থসহ অনধিক ৭ বছর এবং বিচারিক কার্যক্রম ব্যতীত মিথ্যা সাক্ষ্যদানের জন্য অর্থদণ্ড সহ অনধিক ৩ বছরের কারাবাস হতে পারে, ধারা ১৯৩। এরপরে আমরা দেখি, আপনার এক্স ওয়াই এর ঘর পোড়ানোর জন্য ওয়াই কে প্ররোচিত করে। ওয়াই ওই ঘরে আগুন লাগা এবং সেই সঙ্গে সে চুরিও করে। এক্স কি চুরিতে প্ররোচনার জন্য দোষী? সুনির্দিষ্ট উল্লেখ উত্তর দিয়ে এখানে দেখেন, বাড়ির মালামাল চুরির জন্য একে অ্যাবেটর হিসেবে দায়ী করা। দণ্ডবিধি ১১১ ধারা অনুসারে বি কে সি এর বাড়ির মালামাল চুরির জন্য একে অ্যাবেটর হিসেবে দায়ী করা যাবে না। কারণ চুরি হলো গাড়ি পোড়ানোর ক্ষেত্রে ভিন্ন অপরাধ। যেহেতু গাড়ি পোড়ানোর সম্ভাব্য ফলাফল চুরি না, সেহেতু গাড়ি পোড়ানোর প্ররোচনায় দায়ী হবে না, কিন্তু চুরি করতে প্ররোচনার জন্য দায়ী হবে না। বি গাড়ি আগুন দেওয়া বা চুরি উভয়ের জন্য দায়ী হবে। এখন দণ্ডবিধির ১১১ ধারা অনুসারে যে ক্ষেত্রে কোনো কার্য করা অপসহায়তা করা হয়েছে, ভিন্ন ভিন্ন কোনো কার্য সম্পাদন করা হয়েছে, সেক্ষেত্রে সম্পাদিত ভিন্ন কার্য অপসহায়িত কাজটি সম্ভাব্য ফলাফল না হলে উক্ত সম্পাদিত ভিন্ন কার্য অপসহায়তার দায়ী হবে না। সুতরাং বি কর্তৃক সি এর বাড়ির মালামাল চুরির এবং একে অ্যাবেটর হিসেবে দায়ী করা যায় না, কারণ গাড়িটি পোড়ানোর সম্ভাব্য ফলাফল ছিল না। আমরা ৪৯ নম্বর প্রশ্নটা একটু দেখি, যে গ এর বাড়িতে আগুন লাগানোর জন্য খ পাগল প্রকৃতির ব্যক্তি ককে বলে এবং সে মোতাবেক বাড়িতে আগুন লাগায়, এক্ষেত্রে খ এর কি শাস্তি হতে পারে? আসলে আগুন লাগানোর জন্য খ একই শাস্তি পাবে কিনা, এখানে বলতেছে অপরাধ করেনি, কিন্তু বাড়িটি আগুন লাগানোর জন্য প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে। যেহেতু পাগল ছিল, সেক্ষেত্রে তার কোনো অপরাধ নয়, যেটা পেনাল কোডের ৮৪ ধারায় বলা আছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এ বি সি এ বি এবং সি বিষ প্রয়োগে জেড এর মৃত্যু ঘটায়। এই জেড ব্যক্তির মৃত্যু ঘটায় ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র অংশ হিসেবে বিষ সংগ্রহ করে বি টাকা দেয় এবং বিষ সংগ্রহ করে বি উক্ত বিষ সি কে অর্পণ করে জেড কে খাওয়ানোর জন্য। সি উক্ত বিষ ধারা জেড এর মৃত্যু ঘটায়। জেড মৃত্যুর জন্য এবিসি দায় করা যাবে কিনা। দেখেন, জেড এর মৃত্যুর জন্য এবিসি এর যে দায়িত্ব, সেটা হচ্ছে এখানে জেডকে খুনের জন্য সি দোষী হবে, অন্যদিকে জেডকে খুনের সহায়তায় এ ও বি ও দায়ী হবে। সি উক্ত বিষ আহ এবং জেডের মৃত্যু ঘটিয়েছে, সে তো মূল অপরাধের জন্য হত্যা কার্যটি করেছে এবং সে কারণে জেড খুনের জন্য ৩২ দণ্ডিত হবে। কিন্তু অন্যদিকে দণ্ডবিধির ১০৭ ধারা দ্বিতীয় দফা অনুসারে জেডকে আহ খুনের জন্য জেডকে হত্যা করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে টাকা দিয়ে বিষ সংগ্রহ করে অপসহায়তার জন্য এখানে এ ও বি দায়ী হবে, খুনের জন্য শাস্তি ৩০২ ধারায় দণ্ডিত হবে। এরপরে দেখেন, এ বি সি জি জেড কে মোটামুটি একই কথাবার্তা। আশা করছি বিষয়টা এগুলো পারবেন এগুলা। এরপরে দেখেন, ক খকে ক করিম গণেশকে হত্যা করতে খাদিজাকে প্ররোচিত করে, কিন্তু খাদিজা গণেশকে হত্যা করতে রাজি হয়নি। করিম কি কোনো অপরাধ করেছে? রাইট। এটা কোথায় আছে? এই যে ১০৮ ধারায় দ্বিতীয় ব্যাখ্যা বলা হয়েছে, অপসহায়তাকৃত কাজটি সংঘটিত হওয়া অপরিহার্য না, অপরাধটি হতে যে প্রভাব প্রয়োজনীয় সৃষ্ট অপরিহার্য না, এক্ষেত্রে অপরাধী হবে। এরপর দেখেন, একজন পুলিশ অফিসার খ দস্যুতা সংগঠনের পরিকল্পনা করছে, যে নিয়ে অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় তথ্য গোপন করে তা প্রতিরোধ করে না, সেক্ষেত্রে তার অপরাধ কি? দণ্ডবিধি
119 ধারায় অপরাধ করেছে। যে অপরাধ সংগঠনের চক্রান্ত নিবারণ করা সরকারি কর্মচারীর দায়িত্ব, কিন্তু সরকারি কর্মচারী এই অপরাধ চক্রান্ত গোপন করে এবং সরকারি কর্মকর্তা 119 ধারা দণ্ডিত হবে, এবং দস্যুদের সংগঠনের পরিকল্পনা জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় তথ্য গোপন করে তা প্রতিরোধ করে না, সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা সেহেতু উক্ত পরিকল্পনা নিবারণ করা তার দায়িত্ব ছিল, কিন্তু নিবারণ করে না, সে গোপন করেছে, সুতরাং 119 ধারায় সে অপরাধ করেছে। অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বোঝায়? পেনাল কোডের 34, 107 এবং 120 ধারার মধ্যে পারস্পরিক পার্থক্যগুলো আহ আলোচনা করুন। এখানে আমরা অপরাধমূলক ষড়যন্ত্র বলতে আসলে কি বোঝায়, জিনিসটা কি, সেটাই আমরা একটু জানার চেষ্টা করব এখন। আর এদের মধ্যে পার্থক্য কি কি সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। দেখি আমরা কি লিখা আছে, আমরা একটু দেখি। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের অর্থ, দণ্ডবিধি 120-এর ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই যে 120-এর ক ধারা বলা হয়েছে, যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। এরপরে সম্মতি অনুসারে অপরাধটি করতে গৃহীত কার্য অনুসারে উক্ত অপরাধটি সংঘটিত না হলে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী হবে। এখানে কিছু শর্ত আছে। শর্ত হলো আপনার অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বা ততোধিক ব্যক্তি সদস্য থাকতে হবে, এবং যাদের অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটা সম্মতি থাকতে হবে, একটা কনসেন্ট থাকতে হবে, এবং সম্মতিটি হতে হবে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। এই হলো কথাবার্তা। এখন আমরা একটু পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি, যে 34 দ্বারা 107 দ্বারা 120-এর কর মধ্যে যে পার্থক্য আছে সেটাই আমরা দেখার চেষ্টা করি। আহ, যদি আমরা আলোচ্য বিষয়সমূহ এখানে পেনাল কোডের 34 ধারায় বলা আছে সাধারণ অভিপ্রায় অর্থাৎ কমন ইন্টেনশনের কথা, আর 107 ধারায় বলা আছে অ্যাবেটমেন্টের কথা, আর 120-এর ধারাতে বা বলা আছে অপরাধমূলক ষড়যন্ত্রের কথা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সংজ্ঞাসমূহ আপনারা জানেন কোথায় কোথায় বলা আছে। এরপর হলো উপস্থিতি বা অংশগ্রহণ। এই যে যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের শারীরিক আঘাত অপরিহার্য, উক্ত ক্ষেত্রে 34 দ্বারা প্রয়োগ করতে হলে অপরাধ সংগঠনের অভিযুক্ত আসামির অংশগ্রহণ এবং উপস্থিতি আবশ্যিক। আর কিন্তু 107 এবং 120 ধারা প্রয়োগ করতে ঘটনাস্থলে আসামির উপস্থিতি প্রয়োজন নাই। এরপরে আমরা দেখি স্বতন্ত্র অপরাধ, যে 120 দ্বারা অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ। যে অপরাধটি করতে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র অনুযায়ী উক্ত অপরাধমূলক কার্যটি সংগঠিত হোক বা না হোক, শুধুমাত্র অপরাধ করার সম্মতি বা ষড়যন্ত্র থাকলে উক্ত সম্মতি সদস্যরা দণ্ডিত হবে। অন্যদিকে 34 এবং 107 ধারার কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি। এরপরে আমরা দেখি চার্জ গঠনের বিষয়টা দেখি। যেহেতু 120-এর ক ধারায় উল্লেখিত অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেছে এবং এটাকে 120-এর খ দ্বারায় শাস্তিযোগ্য করা হয়েছে, সেহেতু অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 120-এর খ দ্বারায় চার্জ গঠন করা যায়। কিন্তু 34 ধারায় উল্লেখিত অভিন্ন অভিপ্রায় বা 107 ধারায় উল্লেখিত অ্যাবেটমেন্ট কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না, এবং এই কারণে শুধুমাত্র 34 বা 107, 109 ধারার অধীন কোনো চার্জ গঠন করা যায় না। এই ধারার সাথে স্বতন্ত্র অপরাধ সৃষ্টিকারী অন্য কোনো ধারায় চার্জ গঠন করতে হয়, যেমন 302/34, 302/9 এই টাইপেরই হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হলো অপরাধ সংগঠন। 34 ধারার মূল উপাদান অভিন্ন অভিপ্রায় অনুযায়ী অপরাধটি সংঘটিত হওয়া, কিন্তু অপরাধটি সংঘটিত না হলে 34 ধারা প্রয়োগ করা যায় না। কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র অনুসারে বা যে অপরাধের জন্য অ্যাবেটমেন্ট করা হয়েছে সেটা সংঘটিত না হলেও 120-এর ক, 107 দ্বারা এগুলো প্রয়োগ করা যায়। তাহলে কারণ 120-এর ক ধারার মূল উপাদান হলো সম্মতি। সম্মতি অনুযায়ী অপরাধটি হয়েছে কিনা সেটা তা বিবেচ্য বিষয় না। কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে অ্যাবেটমেন্টের ক্ষেত্রে 107 ধারা প্রয়োগ করতে হলে অপরাধটি হবে
হতে হবে, যদিও অন্যান্য উপায়ে অ্যাবেটমেন্টের ক্ষেত্রে অপরাধটি সংঘটিত হওয়া প্রয়োজনীয় না। সদস্য আমরা জেনে গেছি ইতিমধ্যে, 34 যাতে সর্বনিম্ন সদস্য দুজন থাকতে হবে, 107 দ্বারা একজন সদস্য দণ্ডিত হতে পারে। এই বিষয়গুলো মোটামুটি এদের মাঝে পার্থক্য আছে। তাইলে আমরা ইতিমধ্যে দেখে গেছি অপরাধমূলক ষড়যন্ত্র কাকে বলে, সেটা আমরা ইতিমধ্যে আগের প্রশ্নতে দেখে গেছি। উপাদানগুলো কি আছে সেটাও আমরা জানি। এখন হচ্ছে হলো বেআইনি সমাবেশের আমরা একটু সংজ্ঞাটা দেখি। 141 বলা আছে, দণ্ডবিধির 141 দ্বারা বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে, 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত, যদিও 141 দ্বারা উল্লেখিত সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট থাকে। তবে শর্ত আছে, বেআইনি সমাবেশ সংগঠিত হলে নিম্নলিখিত কিছু শর্ত পূরণ করতে হয়। সর্বনিম্ন 5 বা এর অধিক সদস্য থাকতে হবে এবং সমাবেশের উদ্দেশ্য অবশ্যই 141 দ্বারা সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট যে কোনো একটি হতে হবে, এবং 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে বেআইনি সমাবেশ বলে গণ্য হবে যদি তাদের মধ্যে নিম্নলিখিত যে কোনো এক বা একাধিক উদ্দেশ্য থাকে। যেমন এটা আমরা দেখব, ভীত ভীত করতে, হ্যাঁ, এই এটা থাকবে, এবং বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মচারীকে ভীত করতে। তারপর হলো বাধা থাকবে, যেমন আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণের বাধা দেওয়া। তারপরে হলো এরপরে কি করবে, অপরাধ ক্ষতি, অপরাধ অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন, এখানে ক্ষতি থাকবে। তারপরে হলো সম্পত্তির বলপূর্বক দখল থাকবে, এবং অপরাধমূলক বল প্রয়োগে করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না সেই কাজ করতে তাকে বাধ্য করা, এই বিষয়টা থাকবে। এটা আমি মনে রাখি যেভাবে, সেটাই আপনাদেরকে বলি। যেমন আমি মনে রাখি এই যে ভিতর ভ দিয়ে মনে রাখি, ভ বাদার ব, তারপরে হলো ব, যে ভ বাবা, তারপরে হলো দ দিয়ে দখল, আর খেয় দিয়ে ক্ষতি, যে ভ বাবা দখল। এটা দিয়ে আমরা এই 5টা উপাদান মনে রাখতে পারি ইনশাল্লাহ। এরপরে দেখেন চুরির বিষয়টা আমরা একটু দেখি। 378 দ্বারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তি উক্ত উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া, কি ছাড়া, কোনো সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে, চুরি হয়েছে বলে গণ্য হবে। তবে চুরি হইতে হইলে এখানে উপাদানগুলো কি, অন্য কোনো ব্যক্তির দখল হতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে, এটা হবে হলো অসাধুভাবে সম্পত্তিটা গ্রহণ করে থাকে। সম্পত্তি অবশ্যই অস্থাবর সম্পত্তি হইতে হবে, সেটা টাকা, স্বর্ণালংকার ইত্যাদি, এবং উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে, এবং সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া নিবে, এবং চুরি সম্পূর্ণ হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতকে স্থানান্তর করা হয়, তাহলে চুরি বলে গণ্য হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাই 56-তে চলে যাই, বেআইনি সমাবেশ নিয়ে চলে যাই। কখন একটা সমাবেশ, নর্মাল একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি কি, সেই বিষয়গুলো দেখি। বার কাউন্সিল 2021 আসছে, কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হয়। আহামরি আসলে প্রশ্ন কঠিন না, আপনাদের পড়ার মধ্য থেকে প্রশ্নগুলো আসবে, আপনারা আনসার করতে পারবেন ইনশাল্লাহ। কিছু হট জোন আছে, ওই জায়গাগুলো দেখলেই ঘুরি ফিরি প্রশ্ন ওই জায়গাগুলো থেকেই আসে। এরপর দেখেন আমরা বেআইনি সমাবেশের সংজ্ঞা, এটা 141 ধারাতে বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে 5 বা ততোধিক ব্যক্তি সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত। এখানে উল্লেখিত কোনো সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্ট থাকে। বেআইনি সমাবেশের সংগঠিত হইতে হলে কিছু সদস্য মানে উপাদান লাগে, শর্ত লাগে। সেই ক্ষেত্রে হলো 5 বা ততোধিক সদস্য এখানে থাকতে হবে, এবং সমাবেশের উদ্দেশ্যে অবশ্যই 141 ধারায় উল্লেখিত যে উদ্দেশ্যগুলো আছে যেগুলো একটি হতে হবে, যে উপাদানগুলো ছিল 141-এর এখানে, বা উদ্দেশ্যের যে উপাদানগুলো আছে যেগুলো থাকতে হবে, এবং 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি বেআইনি সমাবেশ গণ্য হবে যখন ওই যে আমরা যেটা বললাম ভ বাবা দক্ষ, হ্যাঁ, বিত্ত থাকবে। তারপরে হলো উম তারপরে কি থাকবে, বাধা থাকবে। তারপর হলো বাধ্য করা থাকবে কোনো কাজ করা বা করা থেকে। তারপরে হলো এটা দখল গ্রহণ থাকবে, এবং ক্ষতি থাকবে। তাইলে বুঝে গেছেন ভ বাবা দক্ষ এই 5টা উপাদান।
হ্যাঁ, যদি আরো নর্মালি বলতে চান তাহলে ভণ্ড বাবা হলো খুব দক্ষ, এভাবে রূপক অর্থে মনে রাখতে পারেন। এরপর দেখেন শুধুমাত্র বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি। তাহলে এখানে কি বলা আছে? শুধুমাত্র বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি হলো 143 ধারায় দণ্ডিত হতে পারে। এখানে শাস্তি হচ্ছে 6 মাস পর্যন্ত হতে পারে, অথবা অর্থসহ বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে সদস্য হওয়ার শাস্তি। এরপরে হচ্ছে বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সদস্যদের শাস্তি। বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের ক্ষেত্রে সদস্যদের শাস্তি, এটা 149 ধারাতে বলা আছে যে যখন আমরা ওই যে যে বেআইনি সমাবেশের কোনো সদস্য উক্ত বেআইনি সমাবেশের উদ্দেশ্য বাস্তবায়নের অপরাধ সংগঠন করে, এবং উক্ত বেআইনি সমাবেশের কোনো সদস্য যদি জানতো যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সম- সম্ভবত সংঘটিত হতে পারে, এবং উক্ত অপরাধ সংঘটনের সময় প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য এবং সে উক্ত সংগঠিত অপরাধের জন্য দায়ী হবেন, তাইলে উল্লেখিত শর্তে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য এই অপরাধের জন্য দায়ী হবে। আমরা চলে যাই বেআইনি সমাবেশ বা দাঙ্গার মধ্যে পার্থক্যটা কি। আসলে দণ্ডবিধির 141 দ্বারা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ নামে পরিচিত। অন্যদিকে বেআইনি সমাবেশে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে জনশক্তি বা উগ্রতা করা দাঙ্গা নামে পরিচিত। শক্তি, এখানে শক্তি বা উগ্রতা দুইটা জিনিস আসবে, হ্যাঁ, বল প্রয়োগ অথবা উগ্রতা। অর্থাৎ যখন এটা যদি আপনারা উল্লেখ করতে যদি মনে রাখতে চান, আমরা শক্তি না বলে যদি বল প্রয়োগ বলেন আর উগ্রতা বলেন তাইলে হয়ে যায়। অর্থাৎ বউ চলে আসলেই সেখানে কি হয়ে যাবে? এটা দাঙ্গা হয়ে যাবে। ব বর, এখানে হলো বল প্রয়োগ থেকে ব নেন, আর উগ্রতা থেকে রস্যও নেন। তাইলে আশা করছি আপনাদের মনে রাখতে সুবিধা হবে রূপকত্বে। তাহলে ব রস্য, এই হলো কাহিনী। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন সকল দাঙ্গার ক্ষেত্রে বেআইনি সমাবেশ থাকতে হবে, কিন্তু সকল বেআইনি সমাবেশে দাঙ্গা থাকে না। দাঙ্গার ক্ষেত্রেও 141 দ্বারা উল্লেখিত সাধারণ উদ্দেশ্য থাকে, তবে এই ক্ষেত্রে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের শক্তি ওই যে আপনার উগ্রতা প্রয়োগ করা হয়, কিন্তু বেআইনি সমাবেশের ক্ষেত্রে এই শক্তি বা উগ্রতা থাকে না। এরপরে আমরা একটু 58 প্রশ্নটা দেখি। মারামারি বলতে আপনি কি বুঝেন? এই যে এফরে কি 159 ধারাতে কি বলা আছে? মারামারি ধারা দেওয়া আছে যে বলতেছে 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে, একদম প্রকাশ্য স্থানে ঝগড়া করে, কি করে? গণশান্তি ভঙ্গ করে, তখন তাকে মারামারি বলে। তাইলে এই যে কি হইতে হবে? 2 বা ততোধিক ব্যক্তি হইতে হবে প্রকাশ্য স্থানে এবং গণশান্তি বিনষ্ট করে। এটা রেলওয়ে প্ল্যাটফর্ম হইতে পারে, থিয়েটার হল, পার্ক, এসব জায়গাগুলোতে যদি কেউ গণশান্তি বিনষ্ট করে তখন তাকে মারামারি বলে গণ্য হবে। এরপরে হলো আমরা দাঙ্গা ইতিমধ্যে জেনে গেছি। দাঙ্গা কাকে বলে? যেখানে বেআইনি সমাবেশের কি থাকবে? বল থাকবে, তারপরে হচ্ছে হলো উগ্রতা থাকবে, তখনই হয়ে যাবে দাঙ্গা। 146 ধারাতে দাঙ্গার কথা বলা আছে। দাঙ্গা হইতে হলে বিষয়গুলো লাগবে, মোটামুটি বুঝে গেছেন। এরপরে দেখেন আমরা একটা প্রবলেমেটিক দেখি। আপনার 2022 সালে বিবিএস পরীক্ষায় আসছে যে এক্স এই মর্মে এজাহার করেন যে 7 জন ব্যক্তি অবৈধ সমাবেশ গঠন করে তারা জমির ধান কাটা শুরু করেন। এখন এজাহার দায়ের করেন, কে করছে? এক্স করছে, থানায় গিয়ে এজাহার দিয়েছে। তাইলে ধান কাটা শুরু করছে কয়জন ব্যক্তি? এখানে 7 জন ব্যক্তি। এরপরে উক্ত কাজে বাড়া দিলে ওয়াই, এক্স উক্ত কাজে বাড়া দিলে ওয়াই অন্য 10 জন অস্ত্রসহ এক্স কে আক্রমণ করে, 10 জন হয়ে গেছে। সকল অভিযুক্তের বিরুদ্ধে 143, 47, 148 অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণিত হয় যে প্রথমোক্ত 7 ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক। আর আদালত সকলেই দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন, সাজার বৈধতা নিরূপণ করুন। কারণ ওয়াই অন্য 10 জনের সাথে প্রথম 7 জনকে শাস্তি দেওয়া বৈধ হয়নি, অন্যদিকে ওয়াই অন্য 10 জনকে 143, 147, 180 দণ্ড বৈধ হয়নি, কারণ তারা শুধুমাত্র
148 ধারায় দণ্ড দিতে হবে, যেহেতু সাক্ষ্য প্রমাণিত হয়েছে প্রথম উন্মুক্ত 7 ব্যক্তি অন্যান্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, সেহেতু তারা বেআইনি সমাবেশ সাধারণ উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিল না, তাদেরকে বেআইনি সমাবেশের সদস্য বলা যাবে না। তাইলে এখানে বলা আছে আহ সাক্ষ্য প্রমাণিত হয়েছে, যে সাক্ষ্য অলরেডি প্রমাণিত হয়েছে যে প্রথমোক্ত 7 ব্যক্তি অন্যদের ভাড়া করা ধান কাটা শ্রমিক, তাইলে প্রথম এদেরকে কি করা যাবে না, এদেরকে কোনো দোষী সাব্যস্ত করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে 142 ধারা অনুসারে যে সকল বিষয় কোনো সমাবেশকে বেআইনি সমাবেশে রূপান্তর করে, কোনো ব্যক্তি উক্ত বিষয়ে অবগত হয়ে ইচ্ছাকৃতভাবে উক্ত সমাবেশে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করতে থাকে, সে ব্যক্তি উক্ত বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। সুতরাং প্রথমোক্ত 7 জন উক্ত বেআইনি সমাবেশের সদস্য না এবং তাদের বিরুদ্ধে পরোক্ত সাজা বৈধ না। এবং 147 ধারা এবং 147 ধারা দাঙ্গার শাস্তি এবং 148 ধারা অস্ত্রসহ দাঙ্গার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, কারণ ওয়াই অন্য 10 জন অস্ত্রসহ দাঙ্গা করেছে, তাহলে 148 ধারা তাদেরকে কি করা যাবে, দোষী সাব্যস্ত করা যাবে। এই হলো মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরে হলো আমরা একটু সরকারি কর্মচারীদের ঘুষ সংক্রান্ত বিষয়গুলোর দিকে একটু যাই। এই জায়গাটাও মোটামুটি খারাপ না, প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুই একটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আমরা ঘুষ নিয়ে আলোচনা করার আগে আমরা ঘুষের ধারাগুলো নিয়ে একটু কথা বলি, তাইলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে। দেখেন, ঘুষের যে ধারাগুলো আছে সেক্ষেত্রে বলতেছে যে ধারা 161-তে বলতেছে সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য বকশিস গ্রহণ। তাহলে অন্য অন্য বকশিস গ্রহণ করলে সেটা কি হবে, মানে পারিশ্রমিক ছাড়া আহ বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিস গ্রহণ করলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ঘুষ। এই যে এখানে আছে দেখেন, যখন সরকারি কর্মচারী হিসেবে সরকারি কর্মচারী হওয়ার প্রত্যাশা করে এবং অন্য কোনো ব্যক্তির নিকট হতে নিজের বা অন্য কোনো ব্যক্তির জন্য কি করে, এই যে কোনো কিছু পেয়ে থাকে বা করতে সমর্থ হয়, পাওয়ার চেষ্টা করে, এগুলো হচ্ছে আসলে সবই হচ্ছে হলো ঘুষ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছে, এক্ষেত্রে শাস্তি হবে 3 বছর। এক্ষেত্রে শাস্তি হবে কয় বছর, শাস্তি হবে 3 বছর ঘুষ নিলে। এরপরে 162-তে বলতেছে আপনার হলো অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। এখানে বকশিসটা গ্রহণ করবে 162 ধারাতে বলতেছে তৃতীয় কোনো ব্যক্তি, অর্থাৎ দালাল যদি কোনো টাকা পয়সা নেয়, সেটা হচ্ছে হলো আমরা তৃতীয় পক্ষ দালালে নিতে পারে, কোনো একটা লাইসেন্স করিয়ে দিবে বা এনতেন এগুলা করবে, সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 3 বছর, দালালের শাস্তি। এরপরে 163-তে বলতেছে ব্যক্তিগত প্রভাব। ব্যক্তিগত প্রভাব বলতে কি বুঝাইতেছে, হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ডকে এরকম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কি করায়, কোনো কাজ করিয়ে দেওয়ার জন্য বলা হয়। এই ক্ষেত্রে ওয়াইফের, অর্থাৎ ওয়াইফের শাস্তি হবে এই ক্ষেত্রে হলো 1 বছর। আর 163-তে, যদি 164-তে বলতেছি যদি সে ব্যক্তিগত প্রভাবের ফলে যদি ওয়াইফের কথা ধরে যদি উনি যদি টাকা পয়সা গ্রহণ করে 164-তে, তখন সরকারি কর্মচারী পাবে 3 বছরের শাস্তি। এটা একটু মাথায় রাখতে হবে। এটা হলো 164-তে। আর 165-তে বিচারক এর জন্য, যে বিচারক যদি কোনো মূল্যবান বস্তু টস্তু গ্রহণ করে, সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকটে মূল্যবান বস্তু গ্রহণ করে, এই যে মোটামুটি এরা যদি কিছু গ্রহণ করে, তাহলে এদেরকে শাস্তি দেওয়া যাবে 165-তে। এবং 165-র কথা বলতেছে যে এই যে বর্ণিত আমরা 161 ধারাতে ঘোষের কথা বললাম, 165-তে সরকারি কর্মচারী কর্তৃক বা তারা যদি কোনো ঘোষ টোষ নেয়, এদের এই অপরাধে যদি কেউ সহায়তা করলে সেই ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে, তাকে দণ্ডিত করা হবে। এরপরে হচ্ছে হলো 165-র ক্ষতে হলো যদি সহায়তাকারীকে অব্যাহতি দেওয়ার একটা বিধান আছে, যদি দেখতেছে যে না আহ উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক বলবৎ বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সে ব্যক্তি দণ্ডনীয় কোনো অপরাধের সহায়তা করে না বলে গণ্য হবে। এরপরে হলো আমরা 166 দেখি, কোনো ব্যক্তি ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক
আইন অমান্যকরণ, তাহলে সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে। এখানে 1 বছরের শাস্তির বিধান আছে। এবং আমরা 168 ধারাতে দেখছি কোনো সরকারি কর্মচারী যদি কোনো ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রেও তার কি হবে, 1 বছরের শাস্তির বিধান আছে। এবং 169-এ বলা আছে সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি ক্রয় বা নিলামে ডাকা, এখানে 2 বছরের শাস্তির বিধান আছে। আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝবেন। মেইন হচ্ছে হলো 161, 162, 163, 164 এই জায়গাগুলো একটু মনে রাখবেন। যে এখানে যদি মনে রাখেন 161-তে 3 বছর, 162-তে 3 বছর, তাহলে 33। আর 163-তে 1 বছর, 164-তে 3 বছর, আর 33, 13 দিয়ে এই 4টা ধারা আপনারা মনে রাখতে পারেন। এরপরে আমরা একটু দেখি প্রশ্নে কি আসছে। এক্স একজন সরকারি কর্মচারী, কি বলতেছে, এক্স এর স্ত্রী ওয়াই একজন মক্কেলকে অবৈধ সুবিধা প্রদানের বিষয়ে স্বামীকে পরামর্শ দিবে। এর উদ্দেশ্যে উক্ত মক্কেলের নিকট থেকে উপহার গ্রহণ করে এবং সরকারি কর্মচারী এক্স কাজটি সম্পূর্ণ করে, স্ত্রী তাকে সহায়তা করে। প্যানাল কোর্টের এই যে তাদের অপরাধ, এটা বললাম না, এ, দুইটা ক্ষেত্রে এখানে অপরাধ হবে। এখানে ওয়াই এর অপরাধ, ওয়াই হবে হলো কারণ ওয়াই তার স্বামী এক্স যিনি একজন সরকারি কর্মচারী, এখানে সে শাস্তি পাবে হলো, স্ত্রীর শাস্তি হবে এখানে 1 বছর, কারণ সে ব্যক্তিগত প্রভাব খাটিয়েছে। আর এক্স হলো সরকারি কর্মকর্তা বা কর্মচারী, এখানে ওনার শাস্তি হবে হলো 3 বছর। তাইলে এই যে এখানে এখানে হলো যে সরকারি কর্মচারী কর্মচারী ওনার শাস্তি 3 বছর, যে ব্যক্তিগত প্রভাব খাটাইছে ওনার শাস্তি হলো 1 বছর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যদি ধারাগুলো জানেন তাহলে যেভাবে প্রশ্ন আসুক আপনারা আনসার করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন, এক্স নিজেকে সচিব পরিচয় দেয়। ওয়াই ওয়াই কে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। এই যে মিথ্যা পরিচয় দেওয়া, সেটা হলো 170-এ বলা আছে। যদি কেউ যদি এরকম ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে। ছদ্মবেশ ধারণ করলে সেটা 170 ধারাতে বলা আছে, এটা মাথায় রাখবেন। এখানে শাস্তি কি, এখানে হচ্ছে হলো শাস্তি 2 বছর পর্যন্ত। শাস্তি কি আছে, এখানে শাস্তি দেওয়া যায় 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এরকম যদি কেউ ছদ্মবেশ ধারণ করে সরকারি কর্মচারী, সেটা সে কর্মচারী নয়, সে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে দাবি করে, মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে বা কোনো কাজ করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত কি হইতে পারে, মেয়াদের অর্থদণ্ড বা উভয় দণ্ড হইতে পারে এবং তার কারাদণ্ড হইতে পারে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আপনার একটু ধারাগুলো মেইন মেইন ধারাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, বিশেষ করে 161, 62, 63, 64, 165, 168, 170 এইগুলো একটু গুরুত্বপূর্ণ। আশা করি যে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আজকে আমাদের কত কত নাম্বার পর্যন্ত গেল, এখানে 62 পর্যন্ত গেল। তাইলে এখানে প্রশ্ন আছে অ্যাটলিস্ট 157টা। তাইলে 50 গেল, আর দুটা ক্লাসে, 3টা ক্লাসে 350 বা 4টা ক্লাসে আমাদের মোটামুটি ফাইনাল কোর্স শেষ হবে। অলরেডি আমাদের দ্বিতীয় ক্লাস আজকে কমপ্লিট, আমাদের আর 2 ক্লাস লাগবে, এরপরে আমাদের ফাইনাল কোর্স শেষ। আমরা বারবি দিয়ে যে সকল প্রশ্ন পড়তে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমরা পরবর্তী চ্যাপ্টার থেকে শুরু করব পরের ক্লাসে। আশা করছি আমাদের এমএসটেক ল একাডেমির সাথে থাকবেন। আমরা খুব সুন্দরভাবে শুধু পড়াই না, পড়ার টেকনিকও শিখাই। আপনারা যদি আমরা আসলে অনলাইনে সব কথাবার্তা বলার সুযোগ নাই, এখানে রূপকথ্যে আমরা অনেক কথা বলার চেষ্টা করি, যদিও আজকে দুইটা এখানে টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমরা প্রাইভেট ক্লাসে বিষয়গুলো নিয়ে আমরা আরো মজা করে আমরা আহ, আহ, এগুলো পড়ার চেষ্টা করি বিভিন্ন কোডিং সিস্টেমে। যেমন এই যে 33, 13 দিয়ে আমরা কি মনে রাখছি, এই যে ঘুষ সংক্রান্ত যে বিধিবিধানগুলো সরকারি কর্মচারীর, এই যে এখন 4টা ধারা মনে রেখেছি। তারপরে আমরা বেআইনি সমাবেশ মনে রাখার জন্য আমরা বাবা অর্থাৎ ভণ্ড বাবা দক্ষ বলেছি। এবং কি আমরা বলছি কখন আপনার হচ্ছে হলো দাঙ্গা হয়, আমরা বললাম যে বউ যখন চলে আসবে। এগুলো রূপকথ্যে, এগুলো সিরিয়াস সিনেমার কিছু না, এগুলো কোনো বিজ্ঞান না, এগুলো জাস্ট রূপকথ্যে মনে রাখার জন্য। হ্যাঁ, বল প্রয়োগ হইলে যেখানে উগ্রতা থাকবে, এই যে এগুলো আপনারা মানে আপনারা হেসে খেলে বিষয়গুলো মনে রাখতে পারবেন রূপকথ্যে। আমরা ওই বিষয়গুলো আমাদের প্রাইভেট ক্লাসে বোঝানোর ট্রাই করি ইনশাল্লাহ। আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমাদের এমস্টেট ল একাডেমির গ্রুপে ইনবক্স করুন। তাহলে ইনশাল্লাহ আমরা অন্তত স্বল্প মূল্যে, যেভাবে আপনারা
বার কাউন্সিলের একটা এমসিকিউ হোক, সেটা লিখিত হোক, প্রস্তুতি গ্রহণ করতে পারেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আমরা খুবই ইউনিক ভাবে চেষ্টা করি, আদার্স কেউ এই চিন্তা ভাবনাগুলো করে না। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সাথে থাকবেন।